আমার মায়ের রুম থেকে প্রতিদিন রাতে একটি অদ্ভুত শব্দ আসত। কিন্তু আমার বাবা তো মারা গেছে অনেক দিন আগে। তাহলে আমার মায়ের রুম থেকে প্রতিদিন এরকম ধরনের বাজে আওয়াজ আসে কেন? প্রায় প্রতিদিনই এই রকম ধরনের শব্দ শুনতে আমার খুব খারাপ লাগত। আর মনে মনে মাকে ঘৃণা করতে শুরু করলাম। বাবা নেই, মা কার সাথে এমন জঘন্য কাজ করে জানার খুব আগ্রহ হলো। আর এই জন্য আমি একদিন রাতে মার ঘরে লুকিয়ে রইলাম। তারপর আমি যা দেখতে পেলাম তাতে বন্ধুরা আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি শুনলে তোমরা অনেক মজা পাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অনিকা শর্মা তিথি। আমার ডাক নাম তিথি। সবাই আমাকে তিথি বলে ডাকে। আমার 10 বছর বয়সেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বাবা কোনো একটা কাজে কলকাতায় গিয়েছিল। কয়েকদিন পরে সেখান থেকে খবর এলো যে তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ভয়াবহ একটি আগুন লেগেছিল, যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমাদের জন্য এই খবরটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সবার মতো আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর দেখতে আর যুবতীদের মতো ছিল। বাবা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিলেন। এই ব্যাপারটায় আমাদের পরিবারের সবাই একটু অবাক হয়েছিল, কারণ আমার মা তো বাবাকে ভালোবাসতই না, উল্টে তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বাবার কোনো ভালো চাকরি ছিল না, আর আমার মা একটা ধনী পরিবারের মেয়ে। দাদু আমাদের সংসারের পুরো খরচ চালাতেন, আর সারাক্ষণ আমার বাবার উপর চেঁচাতেন। আমার মা ও দাদুর সাথে মিলে বাবার উপর চেঁচাতেন। এসবের কারণে আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে থাকতেন। আমি প্রায়ই আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম, আর সব সময় খুব টেনশনে থাকতে দেখতাম। কখনো কখনো বাবা আমায় বলতো, আমি তোকে ভীষণ ভালোবাসি, তোর কারণেই এই ঘর সংসার ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি বাবাকে বলতাম, এই পৃথিবীর সব থেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের জন্য বাবাই তার কাছে সবকিছু। সে তার বাবা আর যাই হোক না কেন, সেই তার সব। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, সেই সময় আমি খুব ছোট। মাকে আমি ততটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনো রকমভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু বাবার স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমার অনেক সমস্যা ছিল, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কনফিডেন্সের অভাব। আমি কারো সামনে ঠিকভাবে কথা বলতে পারতাম না। বাবার এই অবস্থা দেখে আমি সব সময় হেজিটেশনে থাকতাম, কারো সাথে ঠিকভাবে মিশতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এখন আমি বিএ পড়ছি। আমাকে প্রায় বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো, তাদের সাথে কথা বলতে হতো। কিন্তু আমি তাদের সামনে এত নার্ভাস হয়ে যেতাম যে আমার হাত পা কাঁপতে থাকত। এতে সকলে অবাক হয়ে ভাবত যে এ কী রকম মেয়ে, যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। সব সময় আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। কিন্তু আমার মায়ের জীবন বাবার মৃত্যুতে কোনো রকম প্রভাব পড়েনি। মা সব সময় সেজে গুজে থাকত, নিজের যত্ন নিত, মাঝে মধ্যেই বাইরে ঘুরতেও যেত। আমি এই সমাজ আর আমার মায়ের থেকে সব সময় দূরে থাকতে চাইতাম। সেই কারণে আমি বাড়িতে অতিথিদের জন্য যে ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে সারাদিন চুপচাপ পড়ে থাকতাম। রাতেও আমি সেই ঘরে ঘুমাতাম। ঘরটা ছিল আমাদের মূল ঘর থেকে একটু দূরে, যা একেবারে নীরব ছিল। সেই ঘরের ছাদটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে বর্ষার সময় ঘরের ছাদ দিয়ে জল পড়ত। তাই একদিন আমার মা বলল যে আমি যেন ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে আসি, কারণ বাড়িতে অনেক ঘর ফাঁকা আছে। তাই আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু বৃষ্টি হলে ঘরে জল পড়ে, এই একটা সমস্যার কারণে আমাকে ভিতরে আসতে হলো। আমার ঘরের সামনে যে ঘরটা, সেটাতে আমার মা থাকত।
আমার ঘর থেকে মায়ের ঘরের জানালা পরিষ্কারভাবে দেখা যায়। ছোটবেলায়ও আমি ও বাবা মায়ের সাথে এ ঘরে থাকতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই ঘরে আসলে তার কথা মনে পড়ত। সেই কারণে আমি ঘর ছেড়ে বাইরের ঘরে থাকতাম। বাবার মৃত্যুর পরে আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। সেই কারণে আমি ডক্টরের কাছে চেক আপ করাতে যেতাম। ডক্টর আমাকে এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুতে হৃদয়ের গভীর আঘাত পেয়েছ, যা তোমার ভিতরে আতঙ্ক তৈরি করে এবং এর ফলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এই কারণে তোমার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, কেননা সে তো এই পৃথিবীতে নেই। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো তবে তুমি মানুষের সাথে মিশবে কিভাবে, আর তুমি ঠিকই বা হবে কিভাবে? আমি নিজেই নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম। আমার বয়স এখন ২০ বছর। আইন অনুযায়ী ১৮ বছর বয়সে আমি সাবালিকা হয়ে গেছি। কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পারতাম না। তবে এখন আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। নিজের ভালো মন্দের চিন্তা নিজেকেই করতে হবে। এমনিতেও মায়ের উপর আমি খুব একটা ভরসা করি না। বাড়ির ভিতরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি যে প্রতিদিন আমার মনে হয় মায়ের ঘরে কেউ একজন আসে। প্রথম রাতে ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই সময় মায়ের ঘরে কে থাকবে? তাই আমি এই ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের কাছে গিয়ে দেখলাম তার ঘরে আলো জ্বলছে। এর মানে হলো আমার মা জেগে আছে। এরপরে আমি মায়ের ঘরের দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরেই মা এমনভাবে বাইরে বেরিয়ে এলো, যেন মনে হচ্ছে তিনি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। অথচ তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে মনে হলো না যে তিনি ঘুমাচ্ছিলেন। আমি বললাম, মা তুমি জেগেছিলে? মা বলল যে, তুই এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে উঠালি? আমার ঘুমটা নষ্ট করলি? এটা তোমার ঠিক হয় নাই। আমি বললাম, মা আমার ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই তো তোমাকে ডাকলাম। আমার কথা শুনে আমার মা বলল, তুই পাগল হয়ে যাসনি তো? কি সব ফালতু কথা বলছিস? আমি বললাম, তাহলে হয়তো তুমি ঘুমানোর সময় টিভিটা অফ করতে ভুলে গিয়েছিলে, তাই আমি হয়তো তারই আওয়াজ শুনেছি। আর তুমি ঘুম থেকে উঠে এক্ষুনি টিভি বন্ধ করে বাইরে এলে। আমার কথা শুনে আমার মা রেগে গেলেন। এদিকে মুখ ফসকে যা বলে ফেলেছি তাতে আমি লজ্জায় পড়ে গেলাম। মায়ের রাগ করা স্বাভাবিক, কারণ তার সঙ্গে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম, আর এরকম হবে না। সকালে মা কাজের জন্য বেরিয়ে গেল। তারপর সুযোগ বুঝে আমি মায়ের ঘরে গেলাম। মায়ের সাথে রাতের বেলা এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। তাই মনে মনে ভাবলাম, আমি যদি মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। এইভাবে মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করা হয় আমি সেভাবে মায়ের ঘর পরিষ্কার না করে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে চেয়েছিলাম। আমি সবেমাত্র ঘর পরিষ্কার করা শুরু করেছি, এমন সময় আমার হাতে এমন একটা জিনিস পেলাম যে তার সাথে মেয়েদের কোনো সম্পর্কই নেই। এটা শুধুমাত্র ছেলেরাই ব্যবহার করে। সত্যি বলতে কি, এটা বিবাহিত ছেলেরা ব্যবহার করে, আর তা আমার মায়ের ঘরে, তাও তার বিছানার তোশকের নিচে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এ ব্যাপারে আমার মাকে জিজ্ঞেসও করতে পারবো না, কারণ জিনিসটা দেখেই আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা মায়ের ঘরে কিভাবে এলো আমি খুব চিন্তা করতাম। হঠাৎ আমি বাড়ির বাইরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম হয়তো মা এসে পড়েছে, তাই ঘর পরিষ্কার না করেই আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলাম। এরপরে আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মাথা থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে আমি আমার মায়ের একটা সত্যি জানতে পারলাম। সেটা হলো, আমার মায়ের ঘরে টিভি তো আছে, কিন্তু সেটা খারাপ চলতো না।
এই খবরটা আমাকে আমাদের বাড়ির চাকরানির বলেছিল। সে সপ্তাহে মাত্র একদিন করে কাজে আসত। সে আমাকে বলল যে এই টিভিটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। তোমার মা টিভির মেকানিককে ডেকে দেখিয়েছিলেন, কিন্তু সে বলেছে যে এই টিভিটা ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তাই তোমার মা আর টিভিটা ঠিক করেননি। তিনি তো আমায় বলেছিলেন যে তুমি টিভিটা নিয়ে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি তাকে বলেছিলাম যে আমার বরকে বলবো টিভিটা নিয়ে যেতে। আমি আমার বরকে কয়েকবারও বলেছিলাম টিভিটা নিয়ে যেতে, কিন্তু আমার বর টিভিটা নিতে এলোই না। সে একেবারে কুকুরের বাচ্চা মতো কোনো কাজ করতে চায় না। চাকরানী তো তার নিজের সংসারের সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল, কিন্তু আমার ধ্যান অন্য জায়গায় পড়েছিল। যদি টিভি খারাপই হয়, তাহলে তো আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কিভাবে পুরুষ মানুষের গলার আওয়াজ আসছিল? তাহলে কি মা আমাকে মিথ্যা বলেছিল? আমি তো ছোটবেলা থেকেই বাড়িতে আছি, যদি অনেকগুলো বছর বাইরের ঘরে কাটিয়েছি, কিন্তু এ ব্যাপারে কিছুই টের পাইনি। যখন আমি ভিতরের বাড়িতে এলাম, তখন এই সমস্ত জিনিস আমি জানতে পারলাম। আগে আমি বাইরে যে ঘরটাই থাকতাম, সেটা বেশ ছোট ছিল। সেখানে বাথরুমটা বাড়ির বাইরে, অনেকটা পিছনের দিকে। শীতকালে আমাকে বাথরুম করতে বাড়ির বাইরে যেতে হতো। যদিও বাড়ির ভিতরে অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু মা কখনো আমাকে ভেতরের বাথরুম ব্যবহার করতে বলেনি। মা কখনো আমাকে বলেনি যে এই শীতের রাতে বাথরুমের জন্য তোর বাড়ির বাইরে যাওয়া ঠিক না। সর্দি কাশি লেগে যেতে পারে, বা অন্য কিছু হয়ে যেতে পারে। যদিও আমি তার একমাত্র মেয়ে, এখন তো বাইরের ঘরটা ভেঙেই পড়েছে, তাই বাধ্য হয়ে মা আমাকে ভিতরে ডেকেছে। এই বাড়িটা আমার দাদুর ছিল। বাড়িটা বহু পুরনো, যার একটা অংশ জানি না কিভাবে অন্য একজন কবজা করে নিজের নামে করে নিয়েছিল। বাকি অংশটা আমাদের ছিল। বাড়িটা অনেক বছরের পুরনো, ইংরেজ আমলের। নতুন কেউ বাড়িটা দেখলে হতবাক হয়ে তাকিয়ে থাকত আর বলতো, আমাদের একবার ভিতরে যেতে দাও, আমরা ঘরের ভিতরটা দেখতে চাই। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকেই বাড়িটা দেখছি, তাই আমার এই বাড়ির প্রতি খুব একটা মোহ নেই। আমার দাদু এই পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছিল, কিন্তু তিনি ভালোই সম্পদ রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমাদের সংসারের খরচ খুব ভালোভাবে চলে যেত। মা বাড়িতে চাকরানি রেখেছিলেন। একদিন আমার মা আমাকে বলল যে তুই একটা অলস মেয়ে, সারাদিন শুয়ে বসে দিন পার করছিস, এখন এখানে এসে আমার চুলে রং লাগিয়ে দে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এটাই ভাবতাম যে এই বয়সে আমার মা সেজেগুজে কাকে দেখাতে চায়। এত বছর ধরে বিধবা থাকার পরেও আমার মা সবসময় সেজে গুজে থাকতেন। তার এই বাহারি সাজ দেখে তাকে আমার একদমই ভালো লাগত না। তিনি এমনভাবে সেজে থাকতেন যেন তিনি সধবা। একবার তো পুজোতে মাকে হাতের মেহেন্দিও করতে দেখেছি, কিন্তু কোন বিধবার তো ইচ্ছাই করার কথা না এসব করার। আর যখন তার স্বামী বেঁচে নেই, তখন মেহেন্দি পরে তিনি কাকে দেখাবেন? আমার মা সেই সমস্ত কিছুই করতেন, যা কিনা একজন সধবা মহিলা করেন। নিজের খুব যত্ন নিত। আর একবার যখন মায়ের চুল সাদা হতে লাগল, তখন তো তিনি চুলে কালারও করলেন, সাথে মেহেন্দিও লাগালেন। ভালো গাও রঙের শাড়ি পরতেন, নিজের হাত পায়ে নখে নেল পালিশ লাগাতেন। আমি একটা অবিবাহিত মেয়ে হয়েও নিজেকে এত খেয়াল রাখতাম না, যতটা আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, তাই তো ভালোবাসার টানে বড়লোকের মেয়ে আমার মা আমার গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে দাদু এই সম্বন্ধ কোনো দিনও মেনে নিতেন না। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। রাতে আবারও মায়ের ঘর থেকে আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম, এটা কিসের আওয়াজ? কিছুক্ষণ শোনার পরে আমার যেন মনে হলো কোনো পুরুষ মানুষ কথা বলছে, আর আমার মা তার কথা শুনে হাসছিল আর লজ্জা পাচ্ছিল।
কথা শুনে মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের খুব প্রশংসা করছে। আর এতে আমার মা লজ্জা পাচ্ছে। আমি শিওর যে ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। যাই হোক, চুপ করে ঘরে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবার বাৎসরিক কাজ। প্রথম থেকেই বাবার বাৎসরিক কাজের দিন আমার মন ভার হয়ে থাকত। মনে হতো যেন আজকেই উনি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার বাৎসরিকের দিন সকালে দেখলাম মা সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। মাকে সেদিন খুব রোমান্টিক মনে হলো। আমি মাকে বললাম, আজকের দিনে অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবারা সেজেগুজে থাকলে তাদের স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল, কি বলতে চাইছিস তুই? আমি বললাম, বাবার আজ বাৎসরিক কাজ, তাই আজকের দিনটা অন্তত নর্মাল ভাবে থাকো। তখন মা বলল, তোর বাবা অনেক দিন আগে মারা গেছে, তাই এখন এসব বাৎসরিক তাৎসরিক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো কিছু গরিবকে সাহায্য করব। মা বলল, তাহলে তাই কর। আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? মা বলল যে আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তো তোমার স্বামীর বাৎসরিক কাজ, আর তুমি আজকে তোমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছ? মা বলল যে বাৎসরিক কাজ প্রত্যেক বছর হয়, কিন্তু বিয়ে প্রত্যেক বছর হয় না। যে মারা গেছে তার জন্য আমি আমার এত ভালো বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তারা খুব বড়লোক, আর তারা শহরে থাকে। আমি তার বড় ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। এই সময় আমি মাকে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে বিয়ে খেতে গেছ, তখন তারা তোমার সম্বন্ধে কি ভাববে? তারা তো তোমাকে অমানুষ ভাববে। আমার কথা শুনে মা বলল, তুই ভীষণ বাজে হয়ে গেছিস। আমার সামনে তুই এত কথা বলতেছস কেন? খবরদার বলছি, এরপর তুই যদি আমার সামনে এই ধরনের বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বাবা তো এরকম ছিল না। জানি না তুই কার মতো হয়েছিস। আমি বললাম, তিনি তোমার স্বামী, আর আমার বাবা ছিলেন। তার জন্য তো তোমার একটুখানি সময় বের করা উচিত। কিন্তু তুমি না তো আমার পরোয়া করো, না তো বাবার পরোয়া করো। কে থাকলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না। এবার তো মা কোনো কথার জবাব না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতে আমি কিছু এমন দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জেগেছিলাম। এই দিনটিতে এমনিতেও আমার ঘুম আসত না। আজকের দিনটা আমার জীবনের সবথেকে বাজে দিন। আমি যেন মায়ের ঘরের জানলা দিয়ে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম। আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে লাগলাম। মোটামুটি ৩-৪ মিনিট পরে আমার মা দরজা খুলল। আমি শিওর ছিলাম এই ঘরে যে ছিল সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ ঘরের ভিতরে কেউ নেই। আমি ঘরের চারিদিকে দেখলাম, কিন্তু কেউ সেখানে নেই। তাহলে যে লোকটাকে আমি ঘরের ভিতরে দেখলাম সে গেল কোথায়? তাই কথা ঘোরানোর জন্য আমার মাকে বললাম, বাথরুমে যেতে হবে, কিন্তু বাইরের নল দিয়ে জল পড়ছে না, তাই তোমার বাথরুমে যাওয়ার জন্য এসেছি। এরপরে আমি বাথরুমে ঢুকে সেখানেও কাউকে দেখতে পেলাম না। আমি অবাক হয়ে ভাবছি, লোকটার ছায়া দেখলাম আর আওয়াজও শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে আমার মায়ের সাথে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এমনি এমনি বলছিলাম যে আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবারও আমার মায়ের ঘর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগল। আমি মনে মনে ভাবছি, হয়তো আমার মা পাগল হয়ে গিয়েছে, অথবা আমার মায়ের ঘরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যার সাথে আমার মা কথা বলছে। কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে।
আর তা না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূতপ্রেত আছে, যে আমাকে দেখলে অদৃশ্য হয়ে যায়। কেননা কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর বেরোবেই বা কোথা দিয়ে? ঘরের দরজা দিয়ে যেতে পারবে না, কারণ আমি দরজা দিয়ে ঢুকেছি। আর জানলা দিয়েও যেতে পারবে না, কারণ জানলাটা ছিল খুবই ছোট। এসব চিন্তা করতে করতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা হতে শুরু করল। আর আমি এসব কথা কাউকে বলতে পারছিলাম না। এতদিন আমি চিন্তায় ছিলাম এটা ভেবে যে, কেন আমার মা এতদিন বিয়ে করেননি? আর বিয়ে না করেও তিনি সব সময় এত খুশি থাকেন কি করে? আমি এতদিন ভাবতাম, আমার মা বুঝি এখনো বাবাকে খুব ভালোবাসেন, সেজন্য আমার মা অন্য কোনো পুরুষকে দিয়ে করেনি। কিন্তু এখন তো বুঝতে পারছি যে, নিশ্চয়ই আমার মায়ের অন্য কোনো ব্যাপার আছে। তার জীবনেও হয়তো কেউ আছে, আর সে হয়তো আমার মায়ের সাথে খুব বাজে কাজ করে। না হলে সে রাতের বেলা ঘরের মধ্যে কি করে? আমার প্রমাণ দরকার। কেননা আমি আমার মাকে বোঝাতে চাই যে, আমি এখন আর বাচ্চা নই। আমি সমস্ত কিছু বুঝতে পারি। আর যার বিবাহযোগ্য মেয়ে আছে, তার এসব মানায় না। যদি এমনটা সত্যি হয়, তাহলে আমি আর এখানে থাকতাম না। এখান থেকে অন্য কোথাও চলে যেতাম। কেননা আমি এভাবে এখানে থাকতে পারবো না। এসব চিন্তাতেই রাতে আমার ঘুম আসতো না। মায়ের ঘরের রহস্য জানার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি মায়ের ঘরে যেতে পারতাম না, তাই আমাকে বুদ্ধি খাটিয়ে এমন একটা প্ল্যান বানাতে হবে, যাতে ভুলের কোনো সম্ভাবনা না থাকে। শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল, যে তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, আর আমি যেটা ভাবছি সেটা যদি না হয়, তবে আমি আমার মায়ের চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাব। কিন্তু অন্তত পক্ষে আমি সত্যিটা তো জানতে পারব। আর এমনিতে আমি শিওর ছিলাম যে, মায়ের চোখে আমি ছোট হব না, বরং তিনি আমার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাবেন। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি যে, আমাকে কি করতে হবে। বিকেলবেলা আমি আমার মাকে বললাম যে, আজ আমি আমার এক বন্ধুর বাড়িতে পড়তে যাব, আর আমি রাতে ওখানে থাকব। আমার মা বলল, ঠিক আছে, খুব ভালো কথা, মন দিয়ে পড়াশুনো করো। মনে হয় আমার মা খুব খুশি হয়েছিল যে, আমি রাতে বাড়িতে থাকব না। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে মাকে ফোন করে বললাম যে, আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। যদিও আমি বাড়ি থেকে কোথাও না গিয়েই বাড়িতেই লুকিয়েছিলাম। আমার মা বলল, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে বাড়িতে ফিরে আসিস। তাড়াহুড়ো দরকার নেই। কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়িতে যাইনি। আমি তো আমার মায়ের ঘরে লুকিয়ে আছি। আর এমন জায়গায় লুকিয়েছিলাম যে, ঘরে মা কি করে সেটা আমি দেখতে পেলেও মা আমাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পরে মা ঘরে এসে সাজগোজ শুরু করল। এরপরে ঘরের মধ্যে এমন একটা ঘটনা ঘটল, যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা অনেক কষ্টে মেঝে থেকে কার্পেট সরাল, কেননা কার্পেটটা খুব ভারী। কার্পেট সরানোর পরে তার নিচে যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরতে লাগল। কার্পেটের নিচে একটা দরজা ছিল। আমার মা সে দরজাটা টেনে খুলল। আর মা দরজা খোলার সাথে সাথে সেখান থেকে একটা লোক বেরিয়ে এলো। আর লোকটা বেরিয়ে আসার সাথে সাথেই আমার মা তাকে খুব বাজে আচরণ করতে শুরু করল। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে, আমি মাথা ঘুরে পড়ে যাব। কেননা ওই লোকটা আর কেউ না, সে আমার বাবা, যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছিল। তাহলে আমার বাবা এখনো জীবিত কিভাবে? আমি বাবাকে দেখে হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে বাবাকে ধরে খুব কান্নাকাটি করলাম। বাবা আমাকে কিছুক্ষণ আদর করে, তারপর জিজ্ঞেস করল, কেমন আছিস মা? আমি বললাম, বাবা তুমি বেঁচে থাকতেও মরা নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা মা আমার, আমরা খুব গরিব ছিলাম। আমাদের কাছে কিছুই ছিল না। কিন্তু আমার একটা জিনিস ছিল, আর সেটা হলো আমার জীবন বীমা।
যেটা আমার বাবা বেঁচে থাকতে আমার নামে করেছিলেন, সেই জীবন বীমার টাকা পাওয়ার জন্য। এই দুনিয়ার সামনে আমাকে মরে যেতে হয়েছিল। আমি মরে গেলেই জীবন বীমা থেকে 1 কোটি টাকা পাওয়া যেত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোর দাদুরও সবকিছু বিক্রি করে শেষ হয়ে গেছিল। আমরা অনেক অভাবে পড়ে গেছিলাম মা। আমাদের কাছে আর কিছুই ছিল না। তাই তোদের ভালোভাবে রাখার জন্য আমাকে এই নাটকটা করতে হয়। এরপর সকলের সাথে সাথে জীবন বীমা লোকেরাও বিশ্বাস করেছিল যে আমি মরে গিয়েছি। তাই তারা তোর মাকে 1 কোটি টাকা দিয়ে দেয়। আর আমরা কোনো কাজ না করেই সুখের সাথে জীবন উপভোগ করতে থাকলাম। আমি তোর মায়ের কাছে থাকতাম সব সময়। আমাকে কোনো কাজও করতে হয় না। শুন মা তিথি, এই যে দেখ, মাটির নিচে আমার ঘর আছে, টিভি আছে। আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। এই একটা বুদ্ধি খাটিয়ে এত টাকা পেলাম, যা আমি সারা জীবন কাজ করে ইনকাম করতে পারতাম না। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, বাবা, তোমার মৃত্যুতে আমি এতটা দুঃখ পেয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা রোগীতে পরিণত হয়েছি। তোমার চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গেছি। আর তুমি এই ভেবে খুশি থেকেছ যে তুমি খুব বড় দান মেরেছ। কিন্তু তুমি তো এই দুনিয়াতে সব থেকে বড় বোকামি করেছ। আমার বাবা আমাকে বলতে লাগলো যে তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এই সব করেছি। তোর পড়াশোনার সাথে সাথে তোর যাবতীয় খরচ তুই সময় মতোই পেয়েছিস। কোনোদিন কোনো কিছুর অভাব তোকে হতে দিইনি। যদি আমি এইসব না করতাম, তাহলে আমাদের খেয়ে পরে বেঁচে থাকাই কষ্টকর হতো। আমি আমার বাবাকে অবাক করে দিয়ে বললাম যে, বাব, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার জীবনে অর্থের দরকার ছিল না। আমার দরকার ছিল বাবা। তোমার আদর, তোমার স্নেহ, তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা। অর্থের মূল্য দিয়ে বাবা তুমি তা বিচার করতে পারবে না। বাবা, তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? বাবা, অর্থের মূল্য দিয়ে তুমি কি আমাকে অতীতে যে যন্ত্রণা দিয়েছ, সে যন্ত্রণা ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। তোমার এটা কখনো উচিত হয়নি বাবা। অর্থের মূল্য দিয়ে তুমি আমার জীবনের সুখের মূল্য বিবেচনা করেছ, যার জন্য আমার মাথা এবং মনের অবস্থা পুরোটাই শেষ। না মরেও পৃথিবীতে মরে থাকার মতোই বেঁচে আছি যাই হোক। বাবা, অর্থ দিয়ে তুমি সুখে থেকো, ভালো থেকো। তোমার কাছ থেকে আমি আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাইব না। বন্ধুরা, পরিশেষে আমি বলবো, আমাদের জীবনেও মাঝে মধ্যে এরকম ধরনের কিছু ঘটনা আসে, যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। অনেক সময় অর্থের জন্য মানুষ জীবনের রূপ পাল্টিয়ে দেয়া, পরিবার আপনজন সবার কাছ থেকে বিসর্জন দিয়ে জীবনকে ভিন্ন উপায় নিয়ে যায়। তখন সে পরিবার পরিজনের চাইতে নিজের স্বার্থটাকে বেশি প্রিয় মনে করে। কিন্তু এটা মোটেও উচিত না। আমাদের প্রত্যেকটি কাজ করার পূর্বে আমাদেরকে সবকিছু বিবেচনা করে ভাবা উচিত। বিশেষ করে পরিবার পরিজনদের কথা মাথায় রেখে প্রত্যেকটি কাজ, অর্থাৎ দুর্বিষহ কাজগুলো বিবেচনা করে করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি লামিয়া আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনি আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি এমনভাবে কাজ করব তুমি টেরি পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দুচোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার।
আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খানম, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলবো তা হলো যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস! আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট। আমরা 2 বোন। তবে সংসারে আমিই সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায়ও খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারিনি। অভাবের তাড়নায় পড়ে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ডাকায় তাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিল, আমার ঢাকায় অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে। তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দিবে তারা তোমার মেয়েকে। তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দিবে, ভালো জামা কাপড় দিবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব। তাই ভেবে মা রাবেয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবিয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বড় লোক সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলা। মায়ের কষ্ট দেখে আমিও অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফুটাতে অন্যের বাসায় কাজের চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজের মেয়ে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ, বাসায় রান্না বান্না ঠিক মতো হয় না, ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধা হচ্ছে, একটা কাজে মেয়ে হলে ভালোই হয়। রাবেয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকা তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবা। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দিবে, ভালো ভালো খেতে দিবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বড় লোক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিল। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবা স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিংয়ের 6 তলায় আমাকে নিয়ে এলো সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখিয়ে বলল, হেলন বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্না বান্না থেকে শুরু করে তালা বাসন মাজার সব কাজ পারে। তারপর হেলন বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হেলন বাবু লোকটি অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যেন চেয়ে রইলেন। তার চাওয়া দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটার। আমাকে জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার, আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার। তামা তুমি কি কি পারো? আমি বললাম, রান্না বান্না খুব ভালোভাবেই পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা, তুমি আমাকে স্যার বলবা না, আমাকে খালুজান বলে ডাকবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খালুজানের বাসায় রেখে চলে আসেন। খালুজান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেই। প্রথম দিন তারা আমার কাজ দেখে অনেক খুশি হলেন। খালুজান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন। পরের দিন খালুজান আমার জন্য কিছু ভালো ভালো জামা কাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামা কাপড় আর কোনোদিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামা কাপড়। আমি বললাম, খালুজান, এরকম ধরনের ছোট ছোট জামা কাপড় আমি পরতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি, গ্রামে বড় বড় জামা কাপড় পরেছি, তাই এরকম ধরনের জামা কাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালুজান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো, আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই, তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে।
সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে। উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সব সময় সাজগোজ করে থাকবা। কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই। তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা। আমি বললাম আচ্ছা খালুজান। তারপর খালুজান আমাকে বলল, যাও দিলরুবা। মা, তুমি এই জামা কাপড়গুলো পরে আসো। আমি তোমাকে দেখব। তোমাকে কেমন লাগে, এই জামা কাপড়গুলো আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালুজানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে নিলাম। এবং আমার কাছে খুব ভালোই লেগেছিল। কারণ এরকম ধরনের দামি আর নতুন জামা কাপড় আমি কখনো কিনি নাই। জামা কাপড়গুলো পরে যখন খালুজানের সামনে আসলাম, তখন খালুজান আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন খালুজানের চোখে আমি এক স্বপ্নসারথী, স্বপ্নের অপ্সরা। তারপর খালুজানের এমন চাওয়া দেখে আমি বললাম, খালুজান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালুজান বলল, না মা, তোমাকে নতুন দেখছি না। দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে, তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালুজান, আমার পড়ালেখার খুবই ইচ্ছা ছিল। আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালুজান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দেই, আমার বাসার টুকিটাকি কাজ যেগুলা করবে, আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সবকিছু সামলাতে? আমি বললাম, খালুজান, জি অবশ্যই পারব। আপনি যদি আমায় একটু হেল্প করেন। প্রথম প্রথম খালুজানকে তো ভালোই মনে হলো। কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালুজান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে। আমি এত টাকা পাবো কোথায়? খালুজান বলল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না। আমি তোমাকে সব কিছু দিব। তুমি শুধু আমাকে একটু একটু বলেই খালুজান থেমে গেলা। আমি বললাম, খালুজান, একটু কি? তারপর খালুজান চুপসে গেল। খালুজান কি যেন ভাবতে লাগল। মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতেই পারলাম না খালুজান একটু দ্বারা আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আধ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি, রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালুজান। আমি বললাম, খালুজান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালুজান বলল, না, কিসের যেন একটা শব্দ পেলাম। তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে। চোর মনে করে আমি তোমার এখানে আসলাম। কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালুজান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো। তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালুজান কি এমন জিনিস এনেছেন আমার জন্য? তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? ওমা, চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেইন। আমি স্বর্ণের চেইনটি দেখে অনেক আনন্দে নাচতে শুরু করলাম। আর খালুজান আমার নাচার দৃশ্য খুব ভালোভাবে দেখতে লাগলেন। দেখতে দেখতে এভাবে কেটে গেল একটি মাস। তারপর খালুজান আমাকে একটি স্কুলে ভর্তি করে দিল। আমি যদিও ক্লাস করতে পারতাম না, কারণ ক্লাস করলে বাসায় কাজ করবে কে? খালুজান বলল, পরীক্ষার সময় পরীক্ষা দিবা, আর বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। এইভাবে চলতে লাগলো আমার জীবন। হঠাৎ রাত 12টার সময় খালুজান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, দিলরুবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন কথাটা যে কিভাবে আমি বলবো, তা আমি বুঝতে পারছি না। জানি না এই কথাটা বলার পর তুমি আমাকে কেমন ভাবো। আমি বললাম, খালুজান, আপনি নিঃসন্দেহে বলেন। আমি আপনার সকল কথা রাখার চেষ্টা করব। আমি কথা দিলাম আমি আপনাকে কখনো ভুল বুঝব না, কখনো অসম্মান করব না।
আপনার কথা শতভাগ রাখার চেষ্টা করব। কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। যেখানে আমি দুমুঠো খেতে পেতাম না, ভালো কাপড়-চোপড় পেতাম না, সেখানে আপনার জন্য আজকে আমার এই রাজকীয় অবস্থান। আর তাছাড়াও আপনি আমাকে আপনার মেয়ের মতোই ভালোবাসেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। খাবার-দাবার, কাপড়-চোপড়, গহনা, আরাম-আয়েশের কোনো অভাব নেই। আপনার কোনো কথা আমি কিভাবে না রাখতে পারি? তারপর খালু জান আমাকে বলল, দেখো দিলরুবা, তোমার খালা আজ 10টি বছর ধরে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না পারি তার সাথে দুটো মনের কথা বলতে। না পারি তার সাথে মনের খোরাক মেটাতে। খুব অসহ্য যন্ত্রণার মধ্যে আমার জীবন অতিবাহিত হচ্ছে। ছেলে মেয়ে সবাই পড়ালেখা করছে। কিন্তু কেউই আমার মনের অবস্থা বুঝে না। আর যে বুঝবে সে তো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। 10 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার পা দুটো ভেঙে যায়। এবং সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তার সাথে তো আমার কোনো কিছু হয় না। মাথাটা সব সময় জাম হয়ে থাকে। মাথার মধ্যে সব সময় চিনচিন ব্যথা অনুভব করি। আমি জানি সেটা কিসের ব্যথা। কিন্তু কাউকে বলার মতো আমার দুঃসাহস হয়নি। তোমাকে যে কিভাবে কথাটা বলবো। বলতে আমার যদিও আনিজি ফিল করছি। তারপরেও আমি না বলে পারছি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মোহ, তোমার মায়ায় সত্যিই আমি হারিয়ে গেছি। আমি তোমাকে চাই দিলরুবা। তোমাকে আপন করে পেতে চাই। আমি জানি না কখন কিভাবে তোমার মধ্যে হারিয়ে গেছি। দিলরুবা, আমি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাই যা পেলে আমি একটু একটু করে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব। তোমার কাছ থেকে একটু ভিন্ন কিছু চাই। একটু ভিন্ন কিছু চাই। তুমি যদি আমাকে একটু দয়া করো। বিনিময় এর জন্য তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব। সাহেবের মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আর বললাম, খালুজান আপনি যা চেয়েছেন তা কিভাবে সম্ভব? আমি তো আপনার তুলনায় অনেক ছোট্ট একটা মেয়ে। আপনার মেয়ের মতোই, তারপরেও আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার কথা শুনে খালুজান আমাকে বলল, মেয়ের মতো? কিন্তু মেয়ে তো নয়। আর তোমার সাথে আমার এইসব যায়। শুধুমাত্র বয়সের একটু ব্যবধান। প্লিজ দিলরুবা, আমাকে আমার মানসিক যন্ত্রণা থেকে একটু মুক্তি দাও। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার এই রাজকীয় জীবন, আরামায়েশ, কাপড়-চোপড়, থাকা খাওয়া, গহনা, রাজকীয় চলাফেরা, সবকিছুতেই এখন আমি খুব শান্তিতে আছি। কারণ অভাব কি জিনিস তা আমি হাড়ে হাড়ে টের পেয়ে এসেছি বাবা মৃত্যুর পর। তাই মনে মনে ভাবতে লাগলাম, যদি খালু জানের প্রস্তাবে আমি রাজি না হই, তাহলে তো আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। আবার আমাকে কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে। তার চেয়ে বরং আমি রাজি হয়ে যাই। এসব কিছু ভেবেই আমি খালু জানের সাথে তার মানসিক যন্ত্রণা নিবারণের জন্য কাজ করতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়াও অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনার আমার সাথে এইসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারব না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি এমনভাবে কাজ করব তুমি টেরই পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল তখন আমার দুচোখ বন্ধ হয়ে গেল। আমি খুব কাঁদতে শুরু করলাম। আর খালুজানকে বললাম একটু সহনশীল হওয়ার জন্য। খালুজান আমার কাকুতি মিনতি শুনে 2 মিনিটের জন্য সহনশীল হয়। তারপর আবার পাগলের মতো আচরণ শুরু করে। আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এবং এক পর্যায়ে প্রথম দিন শেষের দিকে আমি অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। তারপর খালুজান তার মনে স্বাদ পূরণ করেই দিল। এরপর থেকেই আমি খালু জানের সাথে একেবারেই ফ্রি হয়ে গেলাম। খালু জানও আমাকে আপন করে পেয়ে অনেক খুশি। এইভাবে কৌশলে ফেলে খালুজান আমার সাথে 2টি বছর প্রায় প্রতিদিন রাতেই আমার সাথে মেতে উঠত এক নিষিদ্ধ লীলায়। যে লীলা সম্পূর্ণ ছিল আইন, ধর্ম, বর্ণ বহির্ভূত। বন্ধুরা, পরিশেষে আমি প্রায় দীর্ঘ 2টি বছর পর আমার ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু তখন বুঝলে তো আর কোনো কাজ হবে না। আমার জীবনে আমি যা হারাবার তা হারিয়ে ফেলেছিলাম।
আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম। আর সে বিশ্বাসের ফলেই সে আমাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটাকে কেড়ে নিয়েছিল। তারপর বন্ধুরা, ওইখান থেকে আমি একেবারেই কাজ ছেড়ে চলে আসলাম। অতীতের কথা চিন্তা হলে আমার মনে খুব কষ্ট হয়, খুব। অতীতের সেই বেদনাদায়ক দৃশ্যগুলো আমাকে খুব পীড়া দেয়। প্রিয় বন্ধুরা, পরিশেষে তোমাদেরকে আমি একটি কথাই বলবো। তোমাদের চলার পথে তোমাদের অনেক লোকের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে। কিন্তু কাউকে তোমরা মন থেকে বিশ্বাস করে তাদের মিষ্টি মিষ্টি কথায় এমন কিছু দিও না, যার জন্য তোমাদের সারাটি জীবন অনুশোচনা করতে হয়। আর সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। আর যদিও তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদেরকে সারা জীবনের মাসুল দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিয়ের ৫ বছর পরেও আমার বাচ্চা হচ্ছিল না। এই জন্য আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর সকল আত্মীয় স্বজন আমাকে আটকুর বলে গালি দিতে লাগল। তারা আমাকে বিভিন্নভাবে কুরুচিসম্পন্ন কথা বলত। এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে দিল, এইবার যদি বাচ্চা না হয় তাহলে সে আমাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। তারপর বিষয়টা আমি আমার বাবার কাছে খুলে বলি। আর বাবা আমার মুখ থেকে এইসব কথা শুনে একদিন রাতে বাচ্চা হওয়ার জন্য আমার সাথে যা করেছিল, তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি তমা। বর্তমানে আমি প্রবাসে আছি। আমি বিদেশে একটি গার্মেন্টসে চাকরি করি। আমার জীবনে বন্ধুরা একটা ট্র্যাজেডি আছে। একটা হৃদয় বিধায়ক ঘটনা আছে। ঘটনাটি শুনলে হয়তো তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। ঘটনাটি তখনকার সময়ে বন্ধুরা, যখন আমার বয়স 14 কি 15 হবে। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমি আমার পরিবারের সাথেই বড় হয়েছি। কিন্তু আমার বয়স যখন 8 কিংবা 9 হবে, তখন আমার মা মারা যায়। আমি পরিবারের শুধু একমাত্র মেয়ে ছিলাম। আর আমার এক ভাই ছিল। সেও খুব একটা ভালো ছিল না। সে নোয়াখালীর একজন মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। মোট কথা, আমার ভাই আমাদের পরিবারের কোনো খোঁজখবর নিত না। আর আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর অন্য কোথাও বিয়ে করে নাই। এভাবে কষ্ট করে চলতে লাগলো আমার জীবন। তারপরও আমরা খুব ভালোই ছিলাম। খুব খুশি ছিলাম। আমার বাবা সারাদিন কাজ করে যা পাইত, তাতে আমাদের খুব ভালো করে চলে যেত। আমার বাবা আমাকে খুব ভালোবাসত। অনেক বেশি ভালোবাসত। আর এভাবেই আমাদের জীবন, মোট কথা আমার জীবন চলতে লাগলো। খুব একটা প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতে পারি নাই আমি। 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তারপর আমার বাবা আমাকে সিদ্ধান্ত নিল। আমার যখন 14 থেকে 15 বয়স, তখন সিদ্ধান্ত নিল আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি আর আমার বাবার কথা অমান্য করতে পারলাম না। কারণ আমার বাবা মধ্যবয়স্ক। আর তাছাড়াও বাবা কাম কাজও খুব একটা বেশি করতে পারে না। বাবার উপরে বোঝা হয়ে আর কতদিন থাকব। তাই সিদ্ধান্ত নিলাম এবং বিয়েতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করল। পাত্র দেখতে দেখতে হঠাৎ একদিন আমার বাবা একটি ভালো পাত্রের সন্ধান পেল। কিন্তু পাত্র ছিল বেকার। সে কিছু করত না। কিন্তু পাত্রীর বাবা মায়ের পারিবারিক অবস্থা ভালো ছিল। খুব বংশীয় পরিবারের লোক ছিল। সবকিছু ভেবেই আমার বাবা এখানে আমাকে বিয়ে দিতে সম্মতি হল। আমিও সেখানে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। তারপর আমার বাবা আমাকে ধুমধাম করে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর বিয়ের প্রথম রাতে যখন আমার স্বামী আমার কাছে আসলো, তখন আমার কাছে কেমন জানি মনে হলো। নেশাখোর, নেশাখোর ভাব। আমি হয়তো তাকে খুব একটা বেশি বুঝতে পারি নাই। প্রথম প্রথম তো ভাবছি হয়তো এরকম হতে পারে।
কিন্তু যখন সপ্তাহ কানেক গেল, তখন দেখলাম আরও বেশি সমস্যা। আমি বুঝতে পারতেছি না সে কেন আমার কাছে এই রকম করে। যাই হোক, অবশেষে আমি তাকে মানিয়ে নিতে পেরেছিলাম এবং বুঝতে পারছিলাম যে তার এটা প্রথম প্রথম। বিদায় আমাকে দেখে সংকোচ বোধ করছিল, কিন্তু আমি বেশ কিছুদিন দেখার পরেও আমি আমার স্বামীর কাছ থেকে কাঙ্ক্ষিত মনের কোনো কিছুই পাইনি। অর্থাৎ একটা স্ত্রী একটা স্বামীর কাছ থেকে যা আশা করে তার কোনো কিছুই আমি পাইনি। সে 2 থেকে 3 মিনিটেও আমার উপর অবস্থান করতে পারে না। তারপরও আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে, কারণ আমি গরিব ঘরের মেয়ে। আমি যদি বাবার কাছে আবার চলে যাই, তাহলে তো বাবা আর আমাকে কখনো কোনোদিন বিয়ে দিতে পারবে না মনে হয়। খুব কষ্ট করে আমাকে চলতে হয়েছিল। কি বলবো বন্ধুরা, বিবাহিত জীবনের পর স্বামীর কাছ থেকে যদি কোনো স্ত্রী তার আশানুরূপ কোনো জিনিস না পায়, যে না পায়, সে কেবল বুঝে তার বেদনা। আমারও খুব কষ্টে দিন যাচ্ছিল। এভাবে চলতে চলতেই আমার বিয়ের প্রায় 5টি বছর পেরিয়ে গেল। আজও পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। সকলের কাছে আমি একটা অপয় নারী হয়ে গেলাম। সবাই আমাকে আটকোর বলে গালি দেয়। আমি তখন হিংসায় জ্বলে গেলাম। কাউকে বোঝাতে পারলাম না যে সমস্যাটা আমার, না স্বামীর। এমতাবস্থায় আমার স্বামীও আমার শ্বশুর শাশুড়ির দিকেই তালে তাল দিতে লাগল। আমার স্বামী ও আমার প্রতি নেগেটিভ হতে লাগল। সে ভাবল হয়তো আমার সমস্যা। আমার স্বামী সব কিছু জেনেও না জানার ভান করছে। আমার স্বামী তো খুব ভালো করেই জানত সমস্যাটা কার। তারপরও সেই দোষ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। ভীষণ বিপদে পড়ে গেলাম আমি। কি করব তখন বুঝতে পারছিলাম না। মন চাইছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টাই আমি করে ফেলি, কিন্তু কিভাবে করব? মাথায় কোনো কিছু ঢুকছে না। অবশেষে আমি বাবার কাছে সবকিছু খুলে বলতে বাধ্য হলাম। বাবা আমার সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পর বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, যতটুকু পারে। তারপর বাবা আমাকে বলল, মা, তমা, তুই কোনো চিন্তা করিস না। একটা না একটা ব্যবস্থা হবে। আমি একটা না একটা ব্যবস্থা করবই। তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, অনেক বড় ডাক্তারের কাছে যাব, কিন্তু তারপরও আমি সর্বশেষ চেষ্টা করে দেব। তারপর বাবা আমাকে বলল, মারে, সন্তান তো আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে যখন মন চায় তাকে সন্তান দেয়, আবার যখন মন চায় তখন তার কাছ থেকে সন্তান কেড়ে নেয়। আর এই দোষ কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া উচিত না। আমার স্বামীর সাথে আমার সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। যদিও সে ক্ষেত্রে আমার কোনো দোষ নেই, তারপরও আমাকে দোষারোপ করা হচ্ছিল, যার কারণে আমার সংসারটা প্রায় ভেঙে ভেঙে যাচ্ছিল। এমন অবস্থায় আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ভেবে ভেবে চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমি আমার বাবার সাথেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজে বলতে পারলাম না। রাত যখন 2টা কি 3টা বাজে, তখন আমি অনুভব করলাম ঘুমের মধ্যেই হয়তো কেউ আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করছে। আমি লাইটটা অন করার সাথে সাথেই দেখলাম আমার বাবা কি এমন অদ্ভুত অবস্থায় আমার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা বলল যে আমি ঠিক আছি। তাহলে আপনি আমার সাথে এরকম করছেন কেন? বাবা বলল, শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। যে কারণে তোমার সংসার ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে, আজকে আমি তোমাকে সংসার টিকানোর জন্য সেই কাজটাই করব। আমি বাবার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে রইলাম আর বললাম, বাবা, আমি তোমার মেয়ে। তারপর আমার বাবা বলল, মা রে, তোর সংসার ঠিকানোর জন্য আমাকে যে এই কাজটা তোকে করতেই হবে। আমি বললাম, বাবা, তুমি আমাকে এত ভালোবাসো। বাবা বলল, মারে, যে করেই হইক আমার তোর সংসার টিকাতে হবে। আমি তোর সুখ এবং তোর মুখে হাসি দেখতে চাই। আমি তোর শান্তি দেখতে চাই। তারপর আমি ভাবলাম, যে কারণে মানুষের কাছে আমি অপমানিত হয়েছি এবং কি নিজের স্বামীর কাছেও অপমানিত হয়েছি। শ্বশুর শাশুড়ি সহ প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে কথা বলছে।
যদিও সেক্ষেত্রে আমার কোনো দোষ নাই। মনের ভিতরে অনেক জিদ আর মনের ভিতরে অনেক রাগ হয়েছে তখন। তারপর সেদিন বাবার সাথে আমি সেই নিষিদ্ধ সম্পর্কটা করতে রাজি হয়ে গেলাম। দুটি চোখের মধ্যে কেবলমাত্র সন্তানের নেশা। একটি সন্তানের জন্য তখন আমি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। যে করেও হোক আমি একটি সন্তান চাই। তাহলে আমার সংসার, আমার পরিবার টিকে যাবে। তারপর আমি আর বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না। মনের সমস্ত ক্ষোধা বাবাকে দিয়ে মেটানোর চেষ্টা করলাম। এবং সেই সাথে আমি একটি বাচ্চা পাব। তখন কি স্বামী আর কে বাবা, এই সমস্ত কিছু মাথা থেকে ভুলে গেলাম। মেতে উঠলাম নিষিদ্ধ কোনো এক লীলায়, যে লীলা পৃথিবীর সমস্ত আইন বহির্ভূত। প্রথম যখন বাবা আমার সাথে প্রস্তুত নিচ্ছিলেন, তখন আমার মনে হলো আমার জীবনে প্রথম আমি কোনো এক নিষিদ্ধ লীলায় যাচ্ছি। কিন্তু আমি যখন প্রথম বাবার এমন প্রস্তুত অবস্থায় বাবার দিকে তাকালাম, তখন যা দেখতে পেলাম তা দেখে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর মনে মনে ভাবলাম, এটা দেখতেই যে ভয়ঙ্কর, ওটা দিয়ে কাজ করলে না জানি আমার কি অবস্থা হয়। তারপরেও ভাবলাম না, আমার সন্তান প্রয়োজন। যদিও আমার বাবার বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, তারপরেও যে এত স্ট্রং আর এত শক্তিশালী তা আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারাম। মনে মনে ভাবলাম, বাবা এতদিন কিভাবে একা একা রইল। এত পাওয়ার থাকার পরেও বাবা কোনো বিয়ে করে নাই। আজকে আমি আমার বিবাহিত জীবনে 5 বছরে যা পাই না, তা আমি আমার বাবার কাছ থেকে উসুল করব। তখন কে স্বামী আর কে বাবা, মাথার মধ্যে এইসব কিছু নেই। যাই হোক, বাবা যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিল, আমার কাছে মনে হলো যেন বিদেশীদের মতো অবস্থা। সেই দিন বাবা আমাকে যে সুখ দিয়েছিল, তা আমি আমার বিবাহিত 5 বছর জীবনেও পাই নাই। অকর্মা ডেকির কাছে বাবা আমাকে বিয়ে দিয়েছে। বাবার আদর পেয়ে আমার কাছে প্রথম দিনেই মনে হলো যেন আমার কাজ হয়ে যাবে। এইভাবে বাবার সাথে আমার 10 দিন হয়েছিল। তারপর আমি আমার স্বামীর বাড়ি চলে গেলাম। তারপর আমার স্বামীর সাথে বেশ কিছুদিন হয়েছিল। এইভাবে 2 মাস যাওয়ার পর আমার কাছে মনে হলো আমি সন্তান সম্ভাবা। যখন আমি সন্তান সম্ভাবা হই, তখন আমার স্বামী যেখানে খুশি হওয়ার কথা, সেখানে আমার সন্তান নিয়ে বিভিন্ন এলোপাতাড়ি কথা বলছে। বলছে এটা নাকি তার সন্তান না। আমি বললাম, আপনি আমার স্বামী, আপনি এসব কি বলছেন? তখন আমার স্বামী বলল, আমি জানি আমার যে পাওয়ার, আমি কখনো বাবা হতে পারবো। সত্যি করে বল, এটা কার সন্তান? কি বলবো বন্ধুরা, তার মুখ থেকে এমন কথা শুনে মাথায় আগুন ধরে গেল। হয়ে গেল তার সাথে আমার তুমুল ঝগড়া। তার মতো একটা অপদার্থর সাথে জীবন কাটানোর চাইতে আমার বড়ু বাবাই ভালো, যে নাকি 50 পেরিয়ে যাওয়ার পরেও এখনো পরিপূর্ণ ফিট। তারপর 10 মাস পর আমার কুল উজাড় করে একটি পুত্র সন্তান হলো। আমি আমার পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি, কারণ আমি আমার ছেলের ভরসায় বাবার ঘরেই সারা জীবন কাটিয়ে দিতে পারব। বন্ধুরা, এই ঘটনার পর থেকে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। যে নাকি কিছুই পারে না, আবার আমাকে কথায় কথায় সন্দেহ করে। যেখানে সন্তান না হওয়ার জন্যে সে দায়ী, সেখানে বারবার আমাকে দায়ী করছে, আমাকে দোষারোপ করছে, আমাকে হেনস্থা করছে। তারপর থেকে বন্ধুরা একবারে চলে আসলাম বাবার কাছে। এখন বাবাই আমার সব। বাবা আর আমি এবং আমার সন্তান নিয়ে খুব সুখেই ছিলাম। আমার সন্তানের বয়স যখন 6, তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করব ভাবছিলাম। এই চিন্তায় আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নিলাম এবং গার্মেন্টসে চাকরি নেওয়ার পর বছর খানেক পরে গার্মেন্টসের চাকরির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পেলাম। বন্ধুরা, এখন আমি খুব সুখে আছি, বিদেশে চাকরি করছি, ভালো চলছি। আমার কোনো কিছুর এখন অভাব নেই। অভাব শুধু ভিন্ন কিছুর, যা কোনোদিন পূরণীয় নয়। জীবনের সমস্ত স্বপ্নগুলোই একেবারে ভেঙে চুরমার হয়ে যায় একটি মাত্র ভুলের কারণে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমরা নিজেরাই ডিসাইড করবে, কারণ জীবন তোমাদের সিদ্ধান্তও তোমাদেরকেই নিতে হবে। আর বিয়ে শাদীর ব্যাপার হলে তো আরও ভিন্ন ব্যাপার। আর মেয়েদেরকে বলবো, যাদের এখনো বিয়ে হয় নাই, তোমরা কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না।
পরিবারের অনেক কিছু থাকলেও সম্মানিত অভিভাবকদেরকে বলবো, কর্ম ও গুণ দেখে ছেলে মেয়েদের সম্বন্ধ দেওয়াই উত্তম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।